তো তোমরা আলটিমেট পাওয়ার পেতে যাচ্ছ। 20 তারিখের পরে আসলে প্রাইভেটের উপরে কিন্তু খুবই নির্মম অত্যাচার হয়েছে। সহযোদ্ধার বাসায় আশ্রয় নিচ্ছি, সেই সহযোদ্ধা হয়তো আরেক কোনো বাসায় যাচ্ছে। তোমরা এখন যে আন্দোলন করছো, এই আন্দোলন এখন তোমাদের পলিটিশিয়ান হওয়ার সময়। স্বাগত কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রাজপথে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সরকারের অন্যায়ের প্রতিবাদে, সেই দুই শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সাথে আজ আমরা কথা বলবো। আমরা সেই বিষয়ে স্মৃতিচারণ করব। আমার ঠিক ডান পাশে আছেন মোহাম্মদ মুস্তাক তাহমিদ, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট এবং শিক্ষার্থী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং তার পাশেই আছেন শাহরিয়ার হাসনাত তপু, সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাগত আপনাদের কালের কণ্ঠ স্টুডিওতে। একটু শুরুতে জানতে চাচ্ছি তাহমিদ ভাইয়ের কাছ থেকে, 2024-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, শুরুতেই কিভাবে আপনারা জড়ালেন এই আন্দোলনে? আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বা গণ অভ্যুত্থানে যেই আমাদের শহীদ ভাইরা আছে তাদের স্মরণ করছি, এবং আহত ভাইরা যারা আছেন তাদের জন্য আসলে আমার লাল সালাম। আমি আসলে বলতে চাই, আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কারের আন্দোলন থেকে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছি যে জুলাই 16 তারিখে কিভাবে ছাত্রলীগের পেটুয়া বাহিনী এই বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটি এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে হলছাড়া করে, এবং আমরা দেখেছি কিভাবে তাদের উপর নির্যাতন করে, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমরা অনেক ভাইরাল হওয়া ছবি দেখেছি যেখানে অনেক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। তো ওই সময় আসলে আমাদের হৃদয়ে আসলে এক ধরনের বেদনা দেওয়া শুরু করে যে ছাত্ররা যারা আন্দোলনে নেমেছিল তারা আসলে ওই একটা ভাবনা থেকেই নেমেছিল, এবং আমিও ওই ভাবনা থেকে নিয়েছিলাম যে তাদের ন্যায্য দাবি আদায় রাস্তায় নেমেছে, কিন্তু সরকার তাদেরকে পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে পিটিয়েছে। তো ওই 16 তারিখের পরেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেছে যে এই আন্দোলনে তাদের পার্টিসিপেট করা উচিত, এবং ওই ভাবনা থেকেই আমাদের আন্দোলনের নামা। একটু শাহরিয়া হাসনাত তপু ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনার আন্দোলনে দুজনে একসাথে ছিলেন, এই আন্দোলনের শুরুতে বাধা বিঘ্ন কেমন এসেছে? আসসালামু আলাইকুম। আমি একসাথে ছিলাম বলতে যেটা হয় আর কি, আপনার আমরা তো বন্ধু প্রথম থেকেই। বাংলাদেশে 2015 থেকে যে কয়টি আন্দোলন হয়েছে জাতীয় পর্যায়ের সবগুলোতেই আমরা ছিলাম, একসাথেই ছিলাম। মানে আমি এর আগের প্রশ্নটার থেকে একটু ওকে যেটা করেছেন ওখান থেকে আমি আসতে চাই। আসলে 10 তারিখ থেকে তো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করেছে। আমরাও ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা রাস্তায় প্রতিবাদ করেছি। কিন্তু দেখা গিয়েছে কি, আমরা প্রথম থেকেই এইবার এই যে 2024-এর আন্দোলনে প্রথম থেকেই আমরা কথা বলছিলাম না, আমরা অবজার্ভ করছিলাম। এটা অন্যতম একটা কারণ, 2018 সালের যে কোটা বিরোধী আন্দোলন হয় তখন যে নেগোসিয়েশন বা তখন যে গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে, ওই টাইমটাতে আসলে না আমাদের কোনো মতামত নেওয়া হয়নি। এবং আমরা যারা তখন 2018 সালে আঘাত পেয়েছি, পুলিশের আঘাত পেয়েছি, ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছি, আমরা তখনই আসলে কোনো বিচার পাইনি। এবং সে 2018 সালে আপনারা হয়তো জানবেন যে পরিপত্র জারি করার পরেও ছাত্রলীগ এবং পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকাতে এসে নর্থ সাউথ আইইউবি, এআইইউবি এই ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদের উপরে হামলা করে। পরবর্তী ওই দিনই আবার তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও হামলা করে। সো দেখা যায় কি যে এই কারণে আমার দিক থেকে আমি সবকিছু অবজার্ভ করছিলাম, কিন্তু 15 তারিখ আমি অফিস থেকে আসার সময় দেখি যে আমার ছোট ভাই বোনরা অলরেডি তারা রাস্তায়, এবং ওদের সাথে আমি ওখানে থাকি দুপুর থেকে সন্ধ্যার টাইমটা পর্যন্ত। এরপরে বাসায় যেতে যেতে তো নিউজ আমরা দেখতে শুরু করলাম যে কি হচ্ছে। এখন স্মৃতিচারণ করতে গেলে আসলে 16 তারিখ যখন আবু সাইদ শহীদ হয়, এটার পরে আসলে থেমে থাকার কোনো জায়গা ছিল না। এবং আমরা তো 15 তারিখ বা 10 তারিখ থেকে অনেক ইউনিভার্সিটি আন্দোলন শুরু করেছে, বাট 15 তারিখ থেকে আমরা যখন বসুন্ধরা গেটে জড়ো হওয়া শুরু করলাম, আন্দোলন শুরু করলাম, তখন আসলে পিছে ফেরার কোনো কিছু ছিল না। যখন আমরা শুরু করি প্রথম দিকে তো
এইদিকে যে খুব বেশি আমাদের উপরে প্রথম দিকে হামলা হয়েছে এমন না, প্রথম দিকে জিনিসগুলো খুব নর্মাল ছিল, কিন্তু দেশের অন্যান্য জায়গাগুলোতে আন্দোলনকারীদেরকে স্যাবোটাজ করার একটা চেষ্টা আমরা দেখেছি। আপনারা হয়তো দেখবেন যে সম্ভবত 17 তারিখ যখন ঢাকা ইউনিভার্সিটি হল ত্যাগ করে এবং ওই দিন দিনের বেলা একটা আপু যে গুটিসুটি হয়ে এভাবে চশমা পরা আপু, ওনার একটা ছবি ভাইরাল হয়। সো ওই ছবি, ওই মোমেন্ট গুলো দেখার পরে আসলে ঘরে বসে থাকার মতো মেরুদণ্ড আমাদের ছিল না। আন্দোলনের বিশেষ কোনো ঘটনা আছে কিনা দুজনের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আন্দোলনের ঘটনাগুলো তো আসলে সব প্রতিটা সেকেন্ডই আসলে বিশেষ ছিল। একটু যদি আমাদেরকে শোনাতেন, সেই স্মৃতিচারণ যদি একটু করতেন। আমাদের আন্দোলনের কিছু মানে খুব বড় বড় কিছু বিষয় ছিল যেগুলো আসলে জাতির কাছে সামনে আসেনি। যেমন ধরেন যে 16 তারিখ আবু সাইদ শহীদ হওয়ার পরে আমরা যখন বসুন্ধরা আবাসিক এলাকায় আসলাম, আমরা রাতের মধ্যে দেখলাম যে অলরেডি ঢাকা ইউনিভার্সিটির উপরে হামলা চলছে। তো আমরা তখন রাত 10টার পরে আমরা বাসা থেকে বের হয়ে নর্থ সাউথের 8 নাম্বার গেটের সামনে, নর্থ সাউথ আইইউবি ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমরা সবাই জড়ো হই, মানুষের বাসার সামনে গিয়ে বলে আপনারা আসেন নেমে আসেন, দেশে আপনাদের সন্তানদেরকে মেরে ফেলছে, আপনার সন্তান যারা ঢাকা ইউনিভার্সিটিতে আছে ওদের কি অবস্থা আমরা জানি না, আপনাদের আসতে হবে। আমরা এইভাবে করে ডাকি এবং আমি যদি ভুল না করি প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাসে প্রথমবারের মতো মশাল মিছিল হয় 16 তারিখ রাত 11টা, 11:30 থেকে শুরু হয়ে 17 তারিখ শুরুর 12টা, 12:30 পর্যন্ত। এবং ওই দিন আমরা প্রথম আর কি 17 তারিখ থেকে আমরা ওটা অফিসিয়ালি যে গভর্নমেন্টকে জানিয়ে যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমরা এতদিন যেভাবেই রাস্তায় থাকি না কেন, আজকে তোমরা আমাদের ভাই বোনদেরকে রাজপথ থেকে সরিয়ে দিয়েছো, হল থেকে বের করে দিয়েছো, আমরা আর ঘরে যাব না। আমরা আসছি, আমরা রাস্তায় থাকবো। এবং পরবর্তীতে 18 তারিখ হয়, আপনারা জানেন 18 তারিখ আমরা সকালবেলা, আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এসি রাজন নামে একজন ছিলেন আর কি, ভাটারা এবং বাড্ডা ভাটারার, উনি সহ ওই যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, একজন পুলিশ অফিসার বলছিলেন যে আপনাদেরকে গুলি করার অর্ডার আছে, আপনারা রাস্তায় গেলে আমরা গুলি করব। এটা ঠিক মানে নর্থ সাউথ ইউনিভার্সিটির 8 নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে পুলিশ এগুলো বলছিল। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি। ওই মোমেন্টটাতে ঠিক আছে আমি গেলাম, আমি দেখলাম যে আমার ভাই বোনরা না অলরেডি পুলিশের সাথে যুদ্ধে নেমে গেছে। এবং আমি যখন যাই বা আমরা যখন আরো কয়েকজন চলে আসি, সিনিয়রদের মধ্যে অনেকে যখন চলে আসে, তখন ওরা আসলে যে সাহসটা পায়, ওই সাহসটাই আসলে পরবর্তীতে এই আন্দোলনে রাজপথে থাকার আমার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় সাহস ছিল। মানে পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, আমার ছোট ভাইরা আছে আমার সাথে, সবাই ধাক্কাচ্ছে, পুলিশকে আমরা সরিয়ে দিয়েছি। ওখান থেকে আমাদের কাছে ফোন আসে যে ব্র্যাকে অলরেডি হামলা হয়েছে। মেনলি তো আসলে একটা কলেজের, ইম্পেরিয়াল কলেজের একজন স্টুডেন্ট, ওকে মেরে ফেলেছে, শহীদ হয়েছে আমার ভাই, ওকে ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়, তো এটার কারণে ব্র্যাকের উপরে হামলা হয়। তখন তারা বলে যে আসলে আমরা হেল্প চাই, আমাদের মানে হেল্প দরকার। তখন আমরা চিন্তা করলাম আসলে ইস্ট ওয়েস্ট এবং ব্র্যাক তো একা হয়ে গেছে রামপুরার সাইডে, আর আমাদের এই বসুন্ধরা আবাসিক এলাকায় যেখানে আমরা থাকি, আমাদের এখানে স্টুডেন্টের সংখ্যাটা অনেক বেশি। তো আমরা সবাই 9টা থেকে 10টার মধ্যে বসুন্ধরা গেটে চলে যাই, ওখান থেকে আমরা ব্র্যাকের দিকে যাই এবং ব্র্যাকের দিকে গিয়ে তো আমরা হামলার শিকার হই। আপনারা যে কানাডিয়ান ইউনিভার্সিটির যে বিষয়টা দেখেছেন, আমি ঠিক কানাডিয়ান ইউনিভার্সিটিতে পৌঁছানোর আগেই হামলার শিকার হয়ে যাই। আমার সহযোদ্ধা যারা ছিল প্রত্যেকেই স্প্রিন্টার এন্ড টিয়ার শেলের গুলি খাই। আমার আইইউবি এবং আমার নর্থ সাউথের 2-3 জন ছোট ভাই ছিল। মানে আমি যখন সামনের দিকে যাচ্ছি, টিয়ার শেল যখন মারলো, আমার ইউনিভার্সিটির একটা ছোট বোন আছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের, ও করলো কি, ও হচ্ছে মাইকে ভাষণ স্লোগান দিচ্ছিল। তো যখন টিয়ার শেল মারলো তখন সবাই তো পিছনের দিকে চলে গেছে, ও তো রিক্সার উপরে বসা, ও কি করবে? তা আমাদের হাতে লাঠি টাঠি ছিল, আমি দৌড়াই গেলাম ওর দিকে, ও আমার হাত থেকে লাঠিটা নিয়ে পুলিশের দিকে চলে গেল। মানে সবাই তো পিছনের দিকে গেছে, ও চলে গেছে পুলিশের দিকে। তখন আমার সাথে আমাদের আরো 4-5 জন ভাই বন্ধু, ছোট ভাই যারা ছিল, ওরা সবগুলো কোথায়। পরে ওকে আমরা যখন খুঁজতে যাই তখন দেখলাম কি আপনার এই যে বাড্ডার যে কানাডিয়ান স্কুলের আগে যে বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলোর ছাদে ছাত্রলীগ
বা পুলিশ, আমি জানি না এরা কারা, তারা অলরেডি মানে মনে হয় আগে থেকেই, যেহেতু আগে থেকে ঘোষণা ছিল, ওত পেতে ছিল, মানে কি তারা ওখানে পাথর নিয়েছিল, উপর থেকে পাথর মারতেছিল স্টুডেন্টদের উপরে। সো অনেক, আপনি ধরুন 5 তলা 6 তলার উপর থেকে যখন পাথর পড়ে তখন তো আসলে সিচুয়েশন, মাথা ফেটে যায়, অনেক কিছু, অনেক প্রবলেম হয়। এর মধ্যে পুলিশ মারছে টিয়ার শেল, তারপরে হচ্ছে যে সাউন্ড গ্রেনেড মারতেছে, হেলিকপ্টার দিয়ে মারতেছে। সো ওই দিনটা ছিল না হেলিকপ্টারের হামলার আমাদের দেখা প্রথম দিন। এবং আমার মনে হয় আর কি যে প্রাইভেট ইউনিভার্সিটির ম্যাক্সিমাম স্টুডেন্টদের ওই দিন আসলে ওই বিভীষিকাময় সময়টা না প্রথম দিন ছিল। মানে গেলাম, আমার যে ছোট বোন, ওকে আমি খুঁজে পেলাম না, আমার সাথে যারা ছিল ওরা কোথায় চলে গেল, আবার কোত্থেকে জানি আমার আইইউবির কয়েকটা ছোট ভাই ওরা চলে আসলো, ওরা এসে আমাকে ধরলো, আমার একটা ছোট ভাই, সে আমাকে ধরে এক কর্নারে নিয়ে যায়, ওখানে বৃষ্টির মতো পাথর পড়তেছে। ওরা একটা পর্যায়ে যখন আমার বুকে একটা পাথর লাগে এবং টিয়ার গ্যাস এবং হচ্ছে সাউন্ড গ্রেনেডের কারণে আমি একটু আমার ব্রিদিং প্রবলেম হচ্ছিল এবং মোটামুটি আমার ব্রিদিং আটকে যায়, মানে টোটাল আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। এই অবস্থার মধ্যে আমার 2 ছোট ভাই, ওরা আমাকে আপনার এটাকে কি বলে, হাতের উপরে আলগি দিয়ে তুলে ফেলে, একদম যখন পাথর মারতেছে, গুলি মারতেছে, এটার মাঝখানে ওরা যাচ্ছে, পিছনে 2 জন দাঁড়িয়ে ছিল, আমি ওদের ভাই। ওরা মানে আমার জন্য ওরা গুলিগুলো নিয়ে নিয়েছে। আমার মানে একজনের হচ্ছে, আমার এক ছোট ভাই, ওর হচ্ছে এই দিক দিয়ে পুরোটা স্প্রিন্টারে ভরে গেছে, আরেকটা ছোট ভাইয়ের এরকম হয়েছে। ওরা আমাকে আলিফ মেডিকেল আছে বাড্ডার, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে তো আমি দেখি যে মানে অক্সিজেন, আমার তো অক্সিজেন লাগবে, আমার অবস্থা দেখে তারা অক্সিজেন দিল, কিন্তু আমি দেখতেছি যে একটার পর একটা আমাদের ভাই বোনরা আসতেছে এবং ওদের অবস্থা আরো খারাপ, অক্সিজেন শর্টেজ পড়ে গেছে, একজন চোখে দেখতে পাচ্ছেন। একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আমার এক ভাই, ওর চোখে, ও চোখটাকে ধরে বলতেছিল যে আমি কিছু দেখতেছি না, আমি কিছু দেখতেছি না, এরকম একটা সিচুয়েশন। তোমার কি প্রবলেম হচ্ছে? আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা। এবং মানে অক্সিজেন যে কয়টা ক্যাম্প ছিল আমরা এগুলো শেয়ার করছিলাম, যে ধরেন একটা আপু অক্সিজেন নিচ্ছিল, উনি যখন দেখছে আমার সিচুয়েশন খারাপ, উনি আমার মুখে দিছে, আমি নিচ্ছি, আমি যখন দেখলাম যে আরেকজন কাঁদছে, ওর অবস্থা আরো খারাপ, আমি আমার মুখেরটা ওকে দিয়ে দিচ্ছি। আমার বাবা মা মারা গেছে, আমার বোন, আমার দায়িত্ব, কেউ নাই আমার পরিবারে, তাও আমি তো এইভাবে হতে হতে যখন দেখলো যে আমারও সিচুয়েশন ডেভেলপ হচ্ছে না, তখন ওরা আমাকে এমজেড হসপিটালে পাঠালো, ওই যে ডিরেক্ট যে অক্সিজেন পাইপ লাইনটা আছে ওইটা থেকে অক্সিজেন দেওয়ার জন্য। এন্ড আমাকে 2টো ইনজেক্ট করা হলো, ইনজেকশন দেওয়া হলো। দেওয়ার পরে আস্তে আস্তে ব্রিদিং প্রবলেমটা যখন ঠিক হচ্ছে, তখন মানে আমি দেখলাম যে কোত্থেকে জানি এক মহিলা আসলেন, ওনার সাথে এতটুক একটা মেয়ে ছিল, আপু, মনে হয় ক্লাস 5-6 পড়ে, খাবার রান্না করে এসেছে। আমার মা নেই, আমি তো তখন আসলে মানে আমার 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 পরিবারের কথা তখন অনেক খুব মনে পড়ছে, মানে নিঃশ্বাস আটকে গিয়েছিল, তো একটা ভয় ঢুকে যায় আর কি মনের ভিতর। আর হঠাৎ করে এরকম বিভীষিকা তো এক্সপেক্টেড ছিল না। তখন গিয়ে উনি খাবার টাবার আমরা খেলাম, উনি আমাকে খাইয়ে দেয়। তো খাইয়ে দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে এখান থেকে আর ব্যাক করার কোনো ওয়ে নাই। এবং যখন 3 ঘন্টার মধ্যে হসপিটালে ছিলাম, পরে আমাদেরই এখান থেকে বসুন্ধরা থেকে আমার ইস্ট ওয়েস্টের এবং হচ্ছে যে নর্থ সাউথ আইবির কিছু বড় ভাই এবং স্টুডেন্টরা, ওরা গিয়ে আমাকে রেস্কিউ করে আনার পরে আমরা বসুন্ধরা গেটে আবার অবস্থান নেই, যে ওই দিন থেকেই আর কি, যে মানে আর মৃত্যু মরলে মরবো, কিন্তু এখান থেকে আমরা ফেরত যাব না। 9 দফা দাবি যখন দিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে কোনো বাধা এসেছিল কিনা? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। 9 দফা দাবি যখন, এটা 19 তারিখের ঘটনা। 19 তারিখ যেটা হয় যে আপনার, আমরা তো ওই দিন 18 তারিখ তো একটা বিভীষিকাময় দিন গেল, 19 তারিখ আমরা গায়েবানা জানাজা পড়লাম আমাদের ভাইদের। পরে যখন আমরা বসুন্ধরা গেটে যাই, ওই দিনই হচ্ছে এই জোনটাতে, এটা সেক্টর 1 ছিল, সেক্টর 1-এ প্রথমবারের মতো হচ্ছে হেলিকপ্টার দিয়ে হামলা শুরু হয় আর কি, সাউন্ড গ্রেনেড এন্ড সবকিছু দিয়ে, ছাত্রলীগও হামলা করে। সো দেখা যায় যে আমাদের 2টা ফ্রন্ট ছিল,
একটা ফন্ট, আমাদের একটা ব্যাচ, ওরা হচ্ছে সামনের দিক থেকে ছাত্রলীগের সাথে ওরা ফাইট করছিল। তো আমরা যারা এই সাইডটাতে ছিলাম, মানে গেটের সাইডটাতে, ওটা নর্থ দা সাইডে ফাইট হচ্ছে, আমরা মানে এক সিরিয়ালেই ছিলাম আর কি। তো ওই মোমেন্টে যখন ওরা ওদিকে ব্যস্ত, আমরা ওদিকে যেতে থাকবো, তখনই দেখলাম যে হেলিকপ্টার আসলো। হেলিকপ্টার এসে হচ্ছে আপনার এই যে টিয়ার শেল অ্যান্ড সাউন্ড গ্রেড মারা শুরু করলো। তখন তো আসলে অনেকেই আহত হয়, এবং ওইটা দেখার পর ওইটা হয়ে গেছে কি যে এটা তো আমার ভাই বোনদেরকে হাত দিয়ে দিছে, মানে প্রত্যেকের ফিলিংসটা হয়ে গেছে এরকম। তো আমরা আসার পরে বললাম যে না, এভাবে তো মানে ঢাকা ইউনিভার্সিটি অলরেডি তখন মাঠে নাই, যেটা মানে মাঠে নাই বলতে আমরা যেহেতু তখন আপনার ছিল না, ইন্টারনেট ছিল না, আমরা দেখতে পাচ্ছি না, টিভি দেখতে পাচ্ছি না, ইন্টারনেট ছিল না, আমরা জানতে পারছি না ওদের কি অবস্থা, তো ওদের মেসেজগুলো আমাদের কাছে আসছিল না। আমরা সবাই মিলে, আমাদের যারা স্টেক হোল্ডার্সরা আছে, আমরা সবাই মিলে আমরা বসি, আমরা ডিসাইড করি যে আমরা আসলে একটা প্রেস ব্রিফিং করব, এবং এই আন্দোলনকে যদি সামনের দিকে আমরা বুঝে যাই যে এটা আসলে এখন এটা যুদ্ধ, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তখন চিন্তা করি আমরা আসলে অন্যদের উপর রিলাই করে লাভ নাই। 18 তো আমরা সেম জিনিসটা দেখেছি, আমাদের জন্য আসলে কেউ বিচার দাবি করে নাই। সো আমরা তখন ডিসাইড করলাম আমরা এটাকে সামনের দিকে নিব, এই জন্য আমরা কিছু দাবি নিয়ে আসবো গভর্নমেন্টের প্রতি, এবং দাবিগুলো এরকমই যে সরকারকে অ্যাকনলেজ করতে হবে, সে দোষ করেছে, তার ক্ষমা চাইতে হবে। দাবি প্রথমে ছিল সরকারের, হ্যাঁ, এবং সেকেন্ডে ছিল হচ্ছে আপনার কয়েকজন এমপি এবং মন্ত্রীর আমরা নাম তখনকার সময় হিসাবে বলেছিলাম যে যাদেরকে অপসারণ করতে হবে। এখন ওই টাইমটাতে আসলে আমাদের অনেক স্টেক হোল্ডাররা বলছিল না, এক দফা দাবি দাও, সরকারের পতন হবে 18 তারিখ এবং 19 তারিখ যেটা হয়েছে, থেকে এক দফায় চলে হ্যাঁ, তারা বলতে চাচ্ছে যে না, তোমরা যেই দাবিগুলো দিবে এখানের মধ্যে একটা দাবি থাকতে হবে, এটা হচ্ছে যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, যেহেতু সে এইভাবে গণহত্যা চালিয়েছে, এবং গণহত্যার আসলে একটা পর্যায়ে তো 18-19 তারিখ তো যেভাবে চালিয়েছে, তখন তো আসলে এক দফা দাবি করা যায়। কিন্তু আমরা চিন্তা করলাম যে এখনই যদি আমরা আসলে এক দফা দাবি দেই, সরকারের কাছে এখনো তার অনেক ফোর্স রয়ে গেছে, সে ইউজ করবে ফিউচারে, যেটা আমরা পূর্ববর্তী আন্দোলনগুলো থেকে দেখে এসেছি। সো এখনই যদি এক দফা দেই তাহলে ওরা আমাদের উপরে ক্র্যাক ডাউন করবে। সো আমরা তখন বললাম যে না, আমরা এক দফা দাবি দিব, আমরা 9টা দফা রেডি করি। আমাদের একটা গ্রুপ, ওরা 6টা ইউনিভার্সিটি স্টুডেন্টরা মিলে ওরা আলোচনা করে, আমরাও ছিলাম, আমরাও আমাদের মতামত দিই, এভাবে করে আমরা 9টা দাবি, এবং এটা প্রায় 5টা কি 6টা নিউজ মিডিয়া ছিল, ওদের সামনে আমরা তুলে ধরি। আফসোসের যে জায়গাটা আর কি, যে আমরা মানে তুলে ধরার পরও হয়তো এটা প্রকাশ পাইনি, মানে আমরা জানতে পারিনি এটা প্রকাশিত হয়েছে কি হয়নি, এটা একটা বিষয় ছিল। আর সেকেন্ডে যেটা হচ্ছে, যখনই আমরা 9 দফা দাবি দিতে যাই, ওই দিন আপনার হচ্ছে পুলিশের একজন কর্মকর্তা ছিল বিপ্লব কুমার সাহা, উনি ওই দিন বসুন্ধরায় আসেন, এবং উনি এসে আমাদের একটা জুনিয়র আছে, সে আন্দোলনের সম্মুখ সারিরই যোদ্ধা, আমাদের সাথেই ছিল, কিন্তু ওর বাড়ি হচ্ছে আপনার ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতার বাড়ির পাশেই, এবং ওকে হচ্ছে আপনার আটকে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আমার নাম্বার নেই। তো আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দেওয়া হয়, আমাকে বলে যে এখানে সরকারের বিরুদ্ধে এই বলা যাবে না, ওই বলা যাবে না, তোমাদের যে ছোট ভাই আছে ওর ক্ষতি হবে, এই ধরনের কথা বলতে থাকে। তো সেক্ষেত্রে আমরা অতটাও গ্রাহ্য করি নাই, বাট হ্যাঁ, আমরা তো প্রথম থেকে এটা ডিসাইডেড ছিলাম যে আমরা আসলে মানে সরকার পতন হোক এই ধরনের কথা বলতে যাব না, কারণ সরকার তখন এটাই বলতে চাচ্ছে যে এই আন্দোলন স্টুডেন্টদের নেই, এই আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে, এই ধরনের কথা ঘটেছে। সো আমি যদি ওই কথাটা বলি তাহলে তো এটা আরো এস্টাবলিশ হয়ে যায়, এক দফা দাবি যদি আমি তখনই দেই। সো ওই জায়গা থেকে ওই দিনটাতে আসলে ওই বাধাটাই আসছিল, যেটা আমরা সামহাউ ওভারকাম করছি, এবং ওরাও ওই বাধাটাকে রিস্ক হিসাবে নেয় নাই, কেন আমি যেটা মনে করি, কারণ মিডিয়া তো অ্যাকচুয়ালি তাদের কন্ট্রোলে ছিল। এই যে আন্দোলন করলেন, অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি অথবা জেনেছি যে আন্দোলনকারীদেরকে প্রলোভন দেখানো হয়েছে, এমন কোন প্রলোভন পেয়েছিলেন কিনা? হ্যাঁ, অবশ্যই প্রলোভনের বিষয়টা এসেছে আপনার হচ্ছে 19 তারিখের পরে। আমরা কিন্তু 20-21 তারিখ পর্যন্ত আমি নিজে মাঠে ছিলাম প্রতিদিনই, কিন্তু ওই মোমেন্টটাতে আসলে মানে যুদ্ধ আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছে। 22 তারিখ থেকে যেটা আমরা খেয়াল করি যে প্রচুর পরিমাণে আমাদের মাদ্রাসার ভাইয়েরা, 21-22 তারিখ এই টাইমগুলোতে মাদ্রাসার ভাইয়েরা প্রচুর পরিমাণে রাস্তায়, এবং 19 তারিখ 9 দফা ঘোষণা দেওয়ার পরে যেটা হয় যে জাতি হয়তো জানে না, সরকার তো জেনে গেছে,
যে প্রাইভেটের স্টুডেন্টরা এরকম এরকম চিন্তা করছে, সো এখন প্রাইভেটের দিকে চোখ দিতে হবে। সো ওই টাইমটাতে কিন্তু তারা ক্র্যাকডাউন শুরু করে এবং 22 তারিখ থেকেই এই আমরা যে এলাকায় থাকি বসুন্ধরা আবাসিক এলাকার প্রতিটা ঘরে ঘরে গিয়ে চেক করা হয়। আমাকে 23 তারিখ একজন আমাদের পরিচিত, আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল ভাইয়ের, আমাদের চট্টগ্রামের, তো উনি আমাকে একদিন ফোন দেয় আন্দোলনের মাঝখানে। সো উনি ফোন দিয়ে আসেন, দেখা করেন। তো উনি আমাকে বললেন যে তোমার সাথে একজন কথা বলতে চাই। তো আমি বললাম কে? তো উনি বললেন যে তমাল ভাই একজন, আর হচ্ছে জ্যোতি ভাই, মানে আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, ওনার আসাদুজ্জামান খান কামালের ছেলে ওর মেয়ের হাজবেন্ড বা এরকম কিছু। শাহরিয়ার ভাই, তমাল ভাই, জ্যোতি ভাই। সো শাহরিয়ার ভাই এবং তমাল ভাইয়ের সাথে আমার কথা হয় ফোনে, ওভার দ্য ফোন। উনি আমাকে কথা বলাই দেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সো আমাকে নানাভাবে প্রলোভন দেখানো হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সাথে বসতে চান, আমাদের প্রাইভেটের স্টুডেন্টদের কথা শুনতে চান, আমি যেন ওনার সাথে দেখা করি বা উনি দেখা করতে চান পরের দিন 24 তারিখ। আমরা বলি যে না, এটা আমি তো নর্থ সাউথ ইউনিভার্সিটিকে প্রতিনিধিত্ব করছি, পাশাপাশি এখানে আইইউবি আছে, এই আইইউবি আছে, ওরা আমাদের ভাতৃপ্রতিম ইউনিভার্সিটি আমাদের পাশেই আছে। তো আর বাকি যে এতগুলা প্রাইভেট ইউনিভার্সিটি, ওদের কথা তো আমি বলতে পারবো না। সো ওনারা তখন আবারও বলতে থাকেন যে না, ওদেরটা আমরা ম্যানেজ করব, তোমাদের যাইতে হবে, তোমাদের কি প্রবলেম এগুলো বলতে হবে। আমি ডিরেক্টলি তো আর ধরেন মানা করা যায় না ওই মোমেন্টটাতে কি হইতে যাচ্ছে। তো এরপরে এটা করার পরে যে সামহাউ ওনাদেরকে আর কি বুঝিয়ে শুনিয়ে যে এটা এখন পসিবল না, আপনারা দেখেন অন্যান্যরা সহ যদি হয় তখন আমরা চিন্তা করব। এইভাবে করে একটু মাঝখানে থেকে ওদের সাথে তখন ডিসকাসটা হচ্ছে, কারণ হচ্ছে অলরেডি আপনার একটা ক্র্যাকডাউন চলতেছে। পরের দিন যেটা হলো যে 23 তারিখ ওরা আমাকে মোটামুটি ছেড়ে দেয়। 24 তারিখ আমাদেরই ইউনিভার্সিটি আমার আরেক জুনিয়র আছে, নাম মাশরাফি, ওর কাছেও ফোন আসে, আমার কাছেও ফোন আসে, দুজনের কাছে ফোন আসলো যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, শি ওয়ান্টস টু মিট উইথ আস, এবং আমাদের ওখানে যেতে হবে। সো এখন ও তো একটু ভয় পেয়ে যায় যে মানে ওখানে যেতে হবে, এটা কেমন কথা, মানে যাবো কি যাবো না, এরকম একটা সিচুয়েশন। তো আমি একটা পর্যায়ে পর্যন্ত যে যাব না এবং ওনার ওখানে যাব না, আমরা বসবো না, আমরা এটা বলে দিই। আমি বলে দেওয়ার 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে আমার ফ্যামিলি থেকে আমার কাছে একটা কল আসে যে আমাদের বাড়ির দুই পাশে হচ্ছে আপনার পুলিশ এন্ড বিজিপি এরকম লোকজন ঘোরাফেরা করছে, সিভিলের লোকজন ঘোরাফেরা করছে। আর এখন প্রত্যেকটা ফ্যামিলির তো একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, তো ওই সব দিক থেকে চিন্তা করে যে একটা ফ্যামিলির একটা প্রেশার আমার উপর চলে আসে। সো তখন আমি মানে একটু ভয় পেয়ে যাই যে আমি আসলে কি করব। তো ওই মোমেন্টে আমি আমার ফ্রেন্ড, ওদেরকে আমার ইউনিভার্সিটি সিনিয়র যারা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমার সিনিয়র ভাই আছেন, তো ওনাকে আমি ফোন দেই যে ভাই এই অবস্থা, আমার কাছে এরকম ফোন আসছে, আমাকে বলা হচ্ছে যাওয়ার জন্য, যদি না যায় তাহলে আমার ফ্যামিলির ক্ষতি হবে, এরকম ক্ষতি হবে। অর্থের কোনো লোভ দেখানো হয়েছে? অর্থ তো যেটা হচ্ছে যে আপনাকে যেটা বললাম 23 তারিখ যখন আমাকে হচ্ছে যে ফোন দেয়, যে ভাইয়ার মাধ্যমে কথা হয়, উনি একটা গাড়ি নিয়ে আসেন এবং ওনার গাড়ির ব্যাগ ডালা খুলে দেন। ব্যাগ ডালার মধ্যে 3টা ব্যাগ ছিল, তিনজনকেই ডেকে আনা হয়। সো আমরা ওইটা নেই এবং এটা উনিও জানতো যে অ্যাটলিস্ট আমাদেরকে যখন অ্যাপ্রোচ করছে উনি, কি ছিল, আমরা ব্যাগটা খুলি নাই, আমাদেরকে বলছে যে তোমাদের যা লাগে সবই দেয়া হবে, তোমরা এটা নাও, এটা নিয়ে যাও, বাংলাদেশের কোন 5 স্টার বা 7 স্টার হোটেলে তুমি থাকবা, তোমাদেরকে সরকার থেকে সাপোর্ট দেওয়া হবে, তোমরা ওখানেই থাকবা, তুমি শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জাস্ট কথা বলবা, আর এখন বাসায় যাওয়ার দরকার নাই, তোমাদের ফুল রিস্ক হচ্ছে গভর্নমেন্টের। ইভেন বাংলাদেশের কোনো জায়গায় যদি তোমাদের পরিচিত কেউ বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অ্যারেস্ট হয়, তোমরা যদি ওই জায়গায় ফোন দাও, তাকে সাথে সাথে ছেড়ে দিবে। তো তোমরা আলটিমেট পাওয়ার পেতে যাচ্ছ। এটা হচ্ছে প্রথম দিনের এই প্রলোভন। সেকেন্ড দিনের প্রলোভন ছিল যে আর্থিক যা লাগে মানে আমরা বাইরে পাঠিয়ে দিবে ফ্যামিলি সহ,
এবং হচ্ছে যে যে পরিমাণ টাকা লাগে এটা ওরা দিবে। পাশাপাশি হচ্ছে আরেকটা প্রস্তাব দেয় তারা ওই মোমেন্টে, যে আমাদেরকে বলে তোমরা এখন যে আন্দোলন করছো এই আন্দোলন এখন তোমাদের পলিটিশিয়ান হওয়ার সময়, তোমরা নতুন দল করো। এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানে আন্দোলন নিয়ে আসো তোমরা। পরের দিন যখন হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার বিষয় বলে, ওভার দ্য ফোন বলতেছে যে তোমরা দেখা করো ওনার সাথে, আর তোমাদের জন্য বলা হচ্ছে তোমরা একটা দল করো, দল করে তোমরা হচ্ছে যে রাজনীতিতে আসো। এখন এরপরে সরকার এই যে বলা হচ্ছে শেখ হাসিনাকে অনেকে চাচ্ছে না, তো এরপরে কে হবে? কেউ আছে? দেয়ার ইজ নো অপশন। তো তোমরা এই রাজনীতিটা শুরু করো, এইভাবে করে অ্যাপ্রোচ করা হয়। আমি বা আমার সহযোদ্ধা যাদের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে তারা কেউই রাজি হয় নাই। সেকেন্ড দিন যখন শেখ হাসিনার সাথে দেখা করার কথা বলে তখন তো আসলে ভয় পেয়ে যায়। আর আপনি যেটা বললাম যে ফ্যামিলিতে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হয়, তো আমার ওই বড় ভাই আমাকে ডিরেক্টলি বললেন তুমি যদি ওখানে যাও তুমি কি আমাদের কথাটা বলতে পারবা? আমাদের কথা বলতে হচ্ছে কি যে আপনি একজন খুনি, আপনি পদত্যাগ করেন, আপনি তো আজকে 17 বছর ধরে খুন করে আসতেছেন, আপনি পদত্যাগ করেন। তা আমি বললাম যে এটা আমি কেন, ওই সিচুয়েশনে বা ওই লোকেশনে যেই যাক না কেন কেউই তো বলতে পারবে না, আমিও তো বলতে পারবো না ওখানে গিয়ে। তখন আমি বলছি তাহলে তুমি যাবা না, তুমি এখানে নর্থ সাউথের 8 নাম্বার গেটে বসে থাকো, তোমার ফ্যামিলি সহ থাকো, তোমাকে কে নিয়ে যাবে এটা আমরা দেখবো, আমার সহযোদ্ধারা সবাই। তো এই কথা বলার পরে আমি বললাম ঠিক আছে ভাইয়া, আমি যাব না, কিন্তু আমার যদি কোনো বা এনি চান্স আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার একটা ছোট বোন আছে, আমার ফ্যামিলি আছে, আমার ওয়াইফ আছে, আপনারা জাস্ট এই 2টা মানুষের যেন কোনো ক্ষতি না হয় ফিউচারে এটা একটু এনশিওর করেন। তো ওনারা আমাকে ঠিক আছে, একটু আমি ভাইয়ের কাছে আসতে যাচ্ছি। আপনিও তো সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন, পরিবার থেকে কোনো চাপ আসেনি যে আন্দোলন না করার জন্য, অথবা চাপ আসলেও সেটা কিভাবে ওভারকাম করেছেন? আমি প্রথমত বলতে চাই, আমি যেহেতু 16 তারিখে জুলাইয়ের প্রথমে আন্দোলনের নামি, তো তখন আসলে মিডিয়া এবং সবকিছুতে একটা নিউজ আসলে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের প্রতি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, পুলিশ থেকে প্রেসার হচ্ছে। আমার আসলে আব্বাজান 2021 সালে মারা যান, পরিবারের বড় ছেলে। তো আমার আম্মা আসলে ওই সময় আমাকে 2-1বার ফোন দিয়েছিলেন, বলেছিলেন যে আন্দোলনে যাতে না যাই। আর কারণ আমি যেহেতু বড়, পরিবারের অনেক রেসপন্সিবিলিটি আমার আছে এবং দেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার যেহেতু আমাকে সুযোগ হয়েছে বা তারা আমাকে টেক কেয়ার করে এখানে পড়িয়েছে, তো আমার আম্মু চেয়েছিল যে আমি বিগত দিনের মতো আসলে আন্দোলন সংগ্রামে না যাই। আমার দেশের বাইরে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, সেখান থেকে তিনি আমাকে বুঝায়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। 17 তারিখ, জুলাই 17 তারিখে যখন মোমবাতি প্রজ্বলন দিয়ে আমাদের এই আন্দোলনের বসুন্ধরা আবাসিকে আসলে এটা খুব একটা হাইপ উঠে। 18-19 আমি চেষ্টা করেছি আমার পরিবারের সাথে কমিউনিকেট না করতে। তো আমি বলবো যে আমার আম্মার সাথে আমার 20 তারিখে কথা হয় এবং আমি আসলে আমার আম্মুর আমি কান্না করে দিয়েছিলাম, যে আমি বলেছিলাম যে 19 তারিখে আমার জন্য একটা ভীতিকর দিন ছিল। 19 তারিখ আমি বসুন্ধরা গেটে আন্দোলন করা অবস্থায় আমি দেখলাম যে হেলিকপ্টার থেকে গুলি করছে, রাবার বুলেট মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। এন্ড আমিও ওই সময় একটু সামান্য আহত হই। তো এবং আমার আসলে টিয়ার শেলের ইয়েতে আমার চোখ জ্বলতেছিল, এরকম একটা ভিডিও আছে, আপনারা হয়তো দেখবেন। তো ওই 20 তারিখে আমার আম্মার সাথে যখন কথা হচ্ছিল, তো তিনি বুঝিয়ে আমাকে বলতেছিল যে বাবা তুমি আন্দোলন যদি করেও থাকো তুমি আর আন্দোলনে যেও না, আমাদের বাসা ভোলায়, এবং আমাদের আপনি হয়তো জানবেন যে ভোলার তৎকালীন এমপি তোফায়েল আহমেদ, যিনি বাংলাদেশের তখনকার সময়ের আর কি খুব প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা ছিলেন। তো সেইখান থেকেও আসলে আশেপাশের কিছু মানুষ থেকে আমি হামকি ধুমকি পাই, যেহেতু আমাকে ফেসবুকে দেখেছে যে আমি ফেসবুকে পোস্ট করেছি, তো সেখান থেকে আমার আম্মাকেও প্রেসার করে। তো সব মিলিয়ে আমি তখন আসলে একটু মিথ্যার আশ্রয় নিতে হয়েছে আমার আম্মার সাথে, যে আমি আন্দোলন করছি না, আমি নিরাপদে আছি, আমাকে নিয়ে যাতে তারা দুশ্চিন্তা না করে। বসুন্ধরা মানে
এলাকার মধ্যে কিভাবে আপনারা কি আন্দোলনটাকে শুরু করতে পেরেছিলেন, যে এই এত হাই সিকিউরিটি একটা এলাকা, গেটেড একটা এরিয়া, জি, কিভাবে আপনার আন্দোলনকে? একটু আগে আমার সহযোদ্ধা শাহরিয়ার হাসান তপু তিনি আপনাদেরকে আন্দোলনের বর্ণনা দিচ্ছিলেন। আমি কিছু অ্যাড করব আপনার এই প্রশ্নের উত্তরে। আপনি হয়তো জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকা একটা স্টুডেন্টদের হাব। এখানে 3-4টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এখানে কিছু স্কুল আছে, এখানে কিছু ইংলিশ মিডিয়াম স্কুলও আছে। পাশাপাশি আমরা এখানে নতুন বাজার ইউআইটিএস, ইউআইইউ সহ এই এলাকায় আমাদের একটা ধারণা, এই এলাকায় লাখের উপরে স্টুডেন্ট এখানে বসবাস করে। তো 2015 সাল থেকে এই 2024-এর গণ অভ্যুত্থান, এই সময়টা আমার দেখার সুযোগ হয়েছে। তো এইখানে যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা হাব, তো বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি বা এআইবি, এই সম্মুখ সারির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আসলে বিগত দিনের মতো রাষ্ট্রের প্রয়োজনে তারা রাজপথে নামে। তো এই সিকিউরিটি এলাকায় আসলে আমাদের তখন যেই পরিমাণে স্টুডেন্ট ছিল, তো এটা বাংলাদেশে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। তো এই ম্যাটারটা আমাদের কাছে তখন অতটা কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমরা নর্থ সাউথের 8 নম্বর গেটে সকাল থেকে গ্যাদার করতাম। সকাল থেকে মানুষজন প্রথমে বাসা থেকে বের হয়ে একটা জায়গায় জমায়েত হইতো, সেটা হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেট, যেখানে একটি দাঁড়ানোর জায়গা আছে। তো সেখান থেকে আমরা আসলে বসুন্ধরা গেটে যেতাম এবং আগের দিনের যে পরিকল্পনাগুলো সেটা আমরা ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন আমাদের সহযোদ্ধা ভাইদের মাধ্যমে এই পুরো স্পোর্টটাতে, সেই কুড়িল থেকে শুরু করে একদম নর্দা নতুন বাজার পর্যন্ত ভিন্ন ভিন্নভাবে ভাগ হয়ে তারপরে আসলে আমরা আন্দোলনটা পরিচালনা করতাম। ব্যারিকেড গুলো আমাদের কিছু ভাইরা দিত, কারণ প্রত্যেক দিনই আপনি জানেন যে সন্ধ্যার পরে বা বিকেলের পরে এই ব্যারিকেড গুলাকে আসলে মানে পুলিশ বা বিভিন্ন বাহিনীর মানুষজন এটাকে সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিকের একটা ব্যবস্থা করতো। তা আমরা প্রতিনিয়ত 8 নম্বর গেটে জড়ো হয়েছি, আশেপাশের স্টুডেন্ট সহ। ইভেন আমি বলতেও পারবো যে আমি দেখেছি, আপনারা হয়তো দেখেছেন, অনেক আইডি কার্ড সহ বিভিন্ন মানুষজনের ছবি, অনেকগুলো আইডি কার্ড নিয়ে স্টুডেন্টরা ছবি তুলছে, এগুলো গণমাধ্যমে এবং ফেসবুকে ভাইরাল হয়। বিভিন্ন আপনি উত্তরা বলেন বা মিরপুর বলেন, তখন এইখানে যেহেতু একটা স্টুডেন্ট হাব এবং অনেক স্টুডেন্ট বসবাস করে, তো এই জোনটাকে তারা সেফ জোন হিসেবে আসলে মনে করেই আন্দোলন সংগ্রামগুলো এই জোন থেকেই আসলে প্রথমে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। হ্যাঁ, আন্দোলনে অনেকগুলো পার্ট ছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উত্তরা একটা বড় জায়গা, বসুন্ধরা একটা জায়গা, ইস্ট ওয়েস্ট এবং হাতিরঝিলের ওই সাইডে একটা জায়গা, মহাখালীর ওই পাশে আরেকটা। তো এটা যেহেতু সেক্টর 1 ছিল এবং এখানে প্রচুর স্টুডেন্ট আছে, তো এইখানে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে আমাদের বাসা বা বন্ধু বান্ধবের বাসা বা ছোট ভাইদের বাসা, এটা রাত্রে আশ্রয় নিত, সকালে আন্দোলন করতো। আশ্রয়ের কথাই যেহেতু চলে আসলো, গ্রেফতারের ভয়ে আশ্রয় নিয়েছিলেন কোথায়? কারণ একটা সময় সরকারি যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা যে বাসায় শিক্ষার্থী ছিল সে বাসাতে রাতের বেলা অভিযান চালানো হতো এবং মোবাইল চেক করা হতো যে তাদের মানে মোবাইলে কোনো কিছু আছে কিনা। তো এমন একটা পরিস্থিতিতে নিজেদেরকে আত্মরক্ষার্থে কোথায় কোথায় ছিলেন আপনারা? আমরা 19 তারিখ বা 20 তারিখ পর্যন্ত আমাদের এই বাসার যেই একটা ক্র্যাকডাউনের যেই কাহিনীটা, এইটা একটু কম ছিল তুলনামূলকভাবে। তো 19 তারিখে বসুন্ধরা গেটে হামলা হওয়ার পরে এই জিনিসটা, এই উপদ্রবটা বেড়েছে। পুলিশ প্রশাসন বলেন বা পাশাপাশি এখানে ছাত্রলীগ যুবলীগের যারা ছিল, তো এই সমস্যাটার সময় হয়তো কি যে দেখা যায় যে আমাদের এখানে অনেক স্টুডেন্টরা থাকে এই জোনে। তো দেখা যায় আজকে আমি এর বাসায় আছি, কালকে আমি হচ্ছে গিয়ে হয়তো আমার কোনো একটা সহযোদ্ধার বাসায় আশ্রয় নিচ্ছি, সেই সহযোদ্ধা হয়তো আরেক কোনো বাসায় যাচ্ছে। তো আমরা সাফেল করে থাকতাম যাতে আমাদের স্থায়ী ঠিকানাটা আসলে ওইভাবে না বোঝা যায়। আপনি যেটা মেনশন করলেন, হ্যাঁ, আমাদের বাসাগুলোতে এসে এরকম হয়েছিল যে এসে দেখতো মোবাইল চেক করে করে যে আন্দোলনের কোনো ছবি আছে কিনা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। প্রথমত আন্দোলনের ছবি না থাকলে দেখতো যে শরীরে কোথাও কোনো স্প্লিন্টার বা কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। না হলে জিজ্ঞেস করতো যে আসলে যেহেতু বিশ্ববিদ্যালয় অফ, আপনারা এখনো এখানে কি করছেন।
এমনও হয়েছে যে আমরা রাস্তায় রাস্তায় রাত্রেবেলা লুকায় লুকায় ছিলাম, যে আমাদেরকে আমাদের অনেক সহযোদ্ধারাও তখন অনেক ভয়ে, আমাদের যেহেতু পরিচিত ফেস ছিল এবং আমাদেরকে কম বেশি সবাই বিগত আন্দোলন সংগ্রাম থেকে অনেকেই চিনে, তো অনেকে আমাদের সহযোদ্ধারাও এরকম একটা এমন সিচুয়েশন গিয়েছে যে তারা আমাদেরকে জায়গা দেয়নি, বলেছে ভাই আমি নিজেই শেয়ার করে থাকি, আমার এখানে জায়গা হবে না। তারপর এরকম পরিস্থিতিও ফেস করেছি। আমার আসলে খুবই কষ্ট লাগে আজকের দিনে এই জিনিসগুলো বলতে, যে আমাদের ফার্স্ট ব্লাড আত্মীয় স্বজন তাদের বাসায়ও আসলে জায়গা পাইনি। বলেছিলাম যখন ইগনোর করেছে এবং বলেছে এই ধরনের কার্যকলাপে যুক্ত না হতে, সামনে ভালো ফিউচার আছে। এই তো আমি বলবো যে ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনো অনেক ইমোশনাল হয়ে যায়, যে আজকে হয়তো তারা আমাদেরকে বিভিন্ন সময় ফোন দেয়, খোঁজ খবর নেয়, আমাদের থেকে কোনো সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করে, কিন্তু ওই দিনগুলোতে আমরা তাদের আসলে কাউকে পাশে পাইনি, এটা সত্যি বলতে হচ্ছে। একটু আপনার কাছ থেকে জানতে চাই। আপনার ওই আমি প্রথম আর কি যখন মনে হলো, মানে আমি ফিল করেছি যে আমার আসলে একটা সেফ জোন দরকার, একটা সেফ বাসা দরকার। কারণ হচ্ছে যে 20 তারিখের মধ্যে আমি যেটা দেখলাম যে আমাদের আন্দোলনের মাঝখানে আমাদের সাথেই পড়েছে বা এক সময় ড্রপ আউট হয়ে গেছে বা রানিং আছে, পাশ করেছে, এরকম অনেকে ছাত্রলীগ করেছে না, আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে। সো ছাত্রলীগে তো অনেকেই আন্দোলনে ছিল, কিন্তু কিছু মানুষ যারা আসলে পাওয়ারকে মিস ইউজ করেছে, ক্ষতি করেছে, যা আমরা বিগত বছরগুলোতে দেখেছি, এরকম মানুষগুলোকে আমি দেখলাম কি আন্দোলনের মাঝখানে। এবং আমি দেখেছি যে এই মানুষগুলা আমাদের স্টুডেন্টদেরকে তারা উস্কাচ্ছিল, যে রাস্তার অপোজিটে সম্ভবত একজন আছেন আওয়ামী লীগের সময়ের কমিশনার, ঠিক আছে, ওনার অফিস হামলা করার জন্য। তারপর হচ্ছে ধরেন পলিটিক্সে তো আসলে আর কোনো দল ছিল না, শুধু আওয়ামী লীগ ছিল। সো 24-এর নির্বাচনটা আমি দামি নির্বাচন। তো যেটা হয়েছে যে আওয়ামী লীগের আমি আওয়ামী লীগ করছি, ও আওয়ামী লীগ করছে, আমাকে আওয়ামী লীগ পদ দিয়েছে, ওকে দেয় নাই। সো ও কি চাচ্ছে, ও চাচ্ছে যে ওর কিছু ছেলে পেলে দিয়ে আন্দোলনের মাঝখানে একটা মানে প্রবলেম ক্রিয়েট করে সে তার গভর্নমেন্টকে বুঝাবে যে দেখেন আপনি যে অমুক এলাকায় অমুককে দায়িত্ব দিছেন বা পোস্ট দিছেন, সে কোনো কাজ করতে পারতেছে না, সে মাঠ কন্ট্রোল করতে পারতেছে না। অ্যাকচুয়ালি 18 সালেও তো তারা কন্ট্রোল করে ফেলছে, 24-এ পারে নাই কেন? 24-এর খুব তাড়াতাড়ি জিনিসগুলো হয়েছে না, তো পারে না। এর মূল কারণ হচ্ছে ওদের মধ্যেই তো ফ্র্যাকশন ছিল। আপনার তো যারা এক সময় এক দলে ছিল তারাই এখন হচ্ছে যে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী। যখন এই ধরনের মানুষগুলো আন্দোলনে চলে আসলো, অনুপ্রবেশ ঘটলো, তখন আমি আসলে ফিল করছি যে এরা তো এই সবাই তো আর আন্দোলনে আসে না, কেউ খবরই হিসাবে আসছে, এরা তো আসলে আমাদের সহযোদ্ধাদের খোঁজ খবর নিচ্ছে। সো নিজের বাসায় থাকা যাবে না। আমি মেইনলি আমি বেশি বাসা চেঞ্জ করি নাই। আমি এফ ব্লক 11-তে আমার রাজশাহীর কিছু ছোট ভাইদের বাসা আছে, তো ওদের ওই বিল্ডিংটাতে হচ্ছে আপনার মোটামুটি সবগুলো বাসায় ব্যাচেলার। আবার আমি তো ফ্যামিলি নিয়ে থাকতাম, আমার যে বাসায় আমি থাকতাম ওই বাসাটা পুরোটাতেই ফ্যামিলি। আমাদের বাসায় শুধু আমি এবং আমার ওয়াইফ, আর আমার ছোট বোন থাকে, ওকে আমি দিয়ে আসছি বাড়িতে আন্দোলনের আগেই। যেটা হচ্ছে যে আমরা দুইজন, তো আমি আর আমার ওয়াইফ করলাম কি, আমার ওই ছোট ভাইয়ের বাসায় চলে গেলাম। কারণ হচ্ছে ওর আপনার ওই 11 তলা বিল্ডিং, মোটামুটি এখানে প্রায় 10-12টা ফ্ল্যাট আছে, প্রত্যেকটা ফ্ল্যাটে হচ্ছে স্টুডেন্ট, এবং ওরা আমাদেরই জুনিয়র ছোট ভাই, কেউ এআইইউবির, কেউ এনএসইউর, কেউ আইইউবির। সো ওদের সাথে আমি ছিলাম। যে টাইমটাতে হচ্ছে যে গভর্নমেন্ট যখন আমাকে খুঁজছে, আমি তখন চিন্তা করলাম যে প্রথম দিন যখন নিষেধ করে দিলাম তাহলে তো তারা বাসায় আসতে পারে, সেক্ষেত্রে আমি আর মানে বাসায় থাকি নাই, ওদের বাসায় থাকছি। তো ওদের বাসায় থাকা অবস্থায় হচ্ছে আর কি 24 তারিখ ধরেন যে ওই যে প্রধানমন্ত্রীর জন্য ফোন আসার পরে যখন ওটাকে রিজেক্ট করে দেওয়া হলো এবং আমার ফোন বন্ধ করে দিয়ে ওদের বাসায় ওই দিন আমি স্টে করার পরে 26 তারিখ সকালবেলা আমি আমার বাসায় যাই, এবং 26 তারিখ সকালে আমার বাসায় গিয়ে আমি ঘুমাই। তো 10টা-11টার দিকে আমার কাছে অনেকগুলো ফোন আসে। তো ফোন রিসিভ করে শুনি যে আমাকে নিয়ে নিউজ করা হয়েছে, আমাদের অনেককেই নিয়ে, মানে আমিও ওর মধ্যে ছিলাম। একটা চ্যানেল ডিবিসি নিউজ, ওরা নিউজ করলো যে তারেক রহমান সাহেব উনি হচ্ছে আমাদেরকে ফান্ডিং করেছেন, আমাদের ছবি সহ, এবং ওনার ফান্ডিং এ হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির কিছু ছেলেপেলে আমাদেরকে বলা হচ্ছে, কেউ ছাত্র দলের কেন্দ্রীয় নেতা, কেউ কর্মী, এভাবে বলে যে এরা আন্দোলনকে এভাবে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে, আমাদেরকে পুরোপুরি পলিটিক্যাল ফেস দিয়ে দেওয়া হলো।
তো ওই মোমেন্টে আমি বুঝে গেলাম যে আর নিস্তার নেই, এবং চারপাশ থেকে অনেক সিনিয়র থেকে শুরু করে সবাই ফোন দিচ্ছে যে তুমি সরে যাও, আন্দোলনে থাকার দরকার নেই, তুমি আগে নিজে সেফ হও। যেমন ও আমাকে অনেক বেশি প্রেশার দিছে যে তুমি বের হয়ে যাও, কারণ তুমি মিডিয়া ফেস, তুমি আগে সেফ হও, তুমি সেফ হওয়াটা খুব জরুরি। তো ওই হিসাবে ওই দিন হচ্ছে আপনার আমি বাসা ছেড়ে দেই এবং ও আমার সাথে আসে, যেহেতু প্রত্যেকটা যেগুলোতে আমরা মিডিয়া ফেস করেছি আন্দোলনে সবগুলো ফেসে আমরা দুইজন একসাথে ছিলাম। তো ওই জায়গাতে ও আর আমি বের হয়ে বসুন্ধরার ভিতরে পি ব্লকের দিকে আমরা চলে যাই। ওখানে গিয়ে আমাদের ফোন বন্ধ করে দিয়ে একটা ভাই আমাদেরকে হচ্ছে একটা সেফ কাস্টাডিতে সেফ বাসায় আমাদেরকে দিয়ে আসবে। গ্রেপ্তার হয়েছিলেন এর মধ্যে? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে এরপরেই আর কি। আমি যখন বাসা থেকে বের হয়ে যাই, তো এই ওর গ্রেফতারের বিষয়টা আসলে এখানে প্রথম আমি একটু বলতে চাই। বিষয়টা হয় যে ডিবিসির যে রিপোর্টের কথাও বললো, বা একটা গণমাধ্যমে একটা রিপোর্ট এসেছিল যে একটা অনলাইন পেজকে কেন্দ্র করে। তো আমরা আসলে যেই ধরনের স্ট্যাটাস গুলো ফেসবুকে তখন আসলে দিয়েছিলাম এবং যে আন্দোলনের কর্মসূচিগুলো থাকতো নর্থ সাউথ 8 নম্বর গেটের, এই কর্মসূচিগুলো কপি পেস্ট করে একটা পেজ, বিভিন্ন পেজ বলা যায়, নির্দিষ্ট করে একটা পেজ ছিল, সেই পেজ থেকে এগুলা প্রমোট করা হতো যাতে মানুষজন গ্যাদার হয় এবং কুইকলি স্প্রেড হয়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ওই সময়ে তো ওকে যখন আমরা ফোন দিচ্ছিলাম কন্টিনিউয়াসলি যে ওর ছবিটা ওখানে এসেছে এবং আমাদের নর্থ সাউথের আরো ছাত্রনেতা যারা ছিল তাদেরও এখানে ছবি আছে সংযুক্ত করা, যে বসুন্ধরা কেন্দ্রিক যে আন্দোলনটা হচ্ছে এটা মোটামুটি এরাই কন্ট্রোল করতেছে। তো ওকে যখন ফোন দিলাম, ও আমার সাথে দুপুরের দিকে কথা হলো। তো আমরা আসলে সন্ধ্যার সময় আমরা চিন্তা করলাম যে আজকে সকাল থেকে যে এরকম একটা মিডিয়া ট্রায়াল গিয়েছে ওদের উপর দিয়ে, তো এটা কি করা যায়। তা আমার বারবারই মনে হচ্ছিল যে আমরা মানে আশেপাশে এবং সব জায়গায়, যেহেতু ইন্টারনেটও তো কিছু সময় বন্ধ ছিল মাঝখানে, তো আমরা শুনতে পাই যে বিভিন্ন জায়গা থেকে এমন মানুষকে গুম করা হয়েছে যাদের কোনো হদিসই নাই, যাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আপাতত। তো ও যেহেতু আমার সহযোদ্ধা এবং বন্ধু, তো ওকে বারবার আমরা বলেছিলাম যে যাতে ওর বাসাটা ও ছেড়ে দেয় এখন, এবং ওর যেহেতু ওয়াইফ ছিল এবং ওর পরিবারে ওর কেউ নাই, ওর আব্বা আম্মাও নাই, তো ওর জায়গা থেকে এটা খুবই কঠিন একটা ডিসিশন ছিল যে ওর বাসাটা ছেড়ে ও অন্যথায় চলে যাবে ওর ওয়াইফকে রেখে। তো আমরা দুইজনে বসুন্ধরা আবাসিকে রাতের বেলায় একটা বড় ভাইয়ের সাহায্যে এখান থেকে ফোন নিয়ে একদম আমাদের সব যাবতীয় ফোন যেইটুকু আমরা ইউজ করতাম এটা নিয়ে একদম বসুন্ধরার শেষ প্রান্তে এন ব্লকেরও পরে আমরা যে কথা বলে পরিকল্পনা করে আমাদের ফোন বন্ধ করি, এবং আমাদের আজকে থাকে যে আমরা এরপর থেকে আমাদের ফোন এবং এইগুলা আর ব্যবহার করব না আপাতত আন্দোলন চলার সময়। তো ওই সময়ে যখন আমরা সেখান থেকে ফোন বন্ধ করে চলে আসি এবং ওকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে ওকে বারবার একটা কথা বলি আমি যে দোস্ত, একসাথে আন্দোলনে নেমেছিলাম, এই আন্দোলন শেষ পর্যন্ত একসাথেই থাকবো। তুই যদি বাসা থেকে মানে বাসায় সেফ ফিল না করিস, আপাতত তুই বাসাটা ছাড়, বাট তুই যদি অ্যারেস্টও হস মানুষের সামনে থেকে যাতে অ্যারেস্ট হয়, যাতে সেখানে মানুষ থাকে বা তোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এটার যাতে এক ধরনের তথ্য থাকে, তাহলে আমরা তোকে সাহায্য করতে পারবো। কিন্তু তোকে যদি হঠাৎ করে কোনো একটা বাসা থেকে বা কোনো জায়গা থেকে তুলে নিয়ে যায় যেখানে কোনো প্রমাণ থাকে না, তখন কিন্তু আমরা আসলে আমরা আমাদের আশা হারিয়ে ফেলবো অনেকটা। তো জানা যাবে না আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। একটু আপনার কাছ থেকে ছোট করে একটু জানতে চাইবো যে গ্রেপ্তার করে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় রাখা হয়েছিল? গ্রেফতার করে আমাকে স্পেশাল ফোর্স দিয়ে গ্রেফতার করে। প্রায় 9টা গাড়ি ছিল আর কি আমার পুরো রাস্তার সামনে। আমাকে অন্য যাদেরকে অ্যারেস্ট করে ওদেরকে হচ্ছে যে অন্য মানে প্রথমে আমাকে ধরছে, এরপরে পুরো বসুন্ধরা মানে আমি চিনি যে বাসাগুলোতে যাচ্ছে এগুলো আমাদেরই ফ্রেন্ডস এন্ড ভাই ব্রাদারের বাসা, বন্ধু ছোট ভাইদের বাসা, এবং ওদের বাসায় গিয়ে খুঁজতেছে। তো ওদেরকে তো পাচ্ছে না, ওরা অলরেডি সরে গেছে। তো আর যাদেরকে নিয়ে গেছে অ্যারেস্ট করেছে ওদেরকে আলাদা গাড়িতে রেখেছে, আমাকে আরেকটা গাড়িতে রাখছে। আমার ওই গাড়িতে যে কনস্টেবল ছিলেন ওনার সাথে আমার কথা হচ্ছিল, ওনারা ভাটারা থানার না, ওনারা স্পেশাল ফোর্স। তো স্পেশাল ইয়াতে এসেছে, তো আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে ওনারা বলছেন না, বাট বলছেন যে আমাকে ভাটারা থানায় নেওয়া হবে না।
এবং ওই মোমেন্ট আবার ম্যাক্সিমামকে আপনার ইয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সাইদাবাদের ওই সাইডে যে যাত্রাবাড়ির সম্ভবত যাত্রাবাড়ি থানা বা থানা, ওই দিকে অনেককে অ্যারেস্ট করে ওদিকে নিয়ে যাচ্ছিল। তো একজন বলতেছে ওকে গিয়ে দিকে নিয়ে যাবে, তো পিছন থেকে আরেকজন বলছে না না ওকে ডিবিতে নিয়ে যাবে, এরকম একটা আমি শুনছি। বাট শোনার পর আমি দেখলাম কি যে না, আমাকে ভাটরা থানায় নিয়ে গেল। পরে ভাটারা থানায় নিয়ে যাওয়ার পর ওই গাড়িটা চলে গেছে, আমাকে ঢুকাই দিয়ে ওই এদিক দিয়ে ঢুকছে, এবং আমি যখন ভিতরে যাচ্ছি তখনই ওই গাড়িটা আবার সামনে দিয়ে চলে গেছে, ওরা থামে না, ওই টিমটা সহ। তো পরবর্তীতে আমাকে যখন ওসি, তখন হচ্ছে মানে ভাটারা থানা তৎকালীন যে ওসি ছিলেন, ওনার রুমে নিয়ে যাওয়া হয়। ওনার রুমে যাওয়ার পর আমি দেখলাম যে ওখানে ওই যে আমাকে যারা যারা অ্যারেস্ট করেছেন, ওখানে তো এসি ছিলেন, এই জোনের এসি রাজন, উনি অলরেডি অ্যারেস্টেড আছেন। তারপর ওসি ছিলেন, এর সাথে আরো কয়েকজন অফিসার সিভিল রেসে ছিলেন, আর বাকিরা তো এসআই এএসআই এরকম ছিলেন। তো ওরা আমাকে তো তখন মানে যখন টর্চার শুরু করার আগে এসি রাজন আর কি, উনি যেটা আমি বুঝলাম ওই যে সেদিনের ঘটনা যেটা বললাম আপনাকে 18 তারিখ, ওনার সাথে যে একটা বাক বিতণ্ডা এবং ধাক্কাধাক্কি হয়েছে, ওইটার যে একটা রাগ, উনি স্পেশাল, উনি কারো গায়ে হাত তুলেন নাই। আমার সাথে আরো 4-5 জন ছিল, কারো গায়ে হাত তুলেন নাই, কিন্তু উনি হচ্ছেন যে আমাকে 4 দফা মারা হয় আর কি। তো 4 দফার মধ্যে উনি 1 দফা ছাড়া 3 দফায় উনি উঠে এসেছেন আমাকে আঘাত করার জন্য। আর পরের দিন সকাল 8টায় আমাকে উপশম হসপিটালে ট্রিটমেন্ট করায় ওরা, একটা ট্রিটমেন্ট করে ওখান থেকে ওরা আমাকে সিটিটিসিতে নিয়ে যায়, মানে ডিবিতেই নিয়ে যায়, ডিবির সিটিটিসিতে নিয়ে যায়, যে অ্যান্টি টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আরেকটা উইং যেটা আছে, সাইবার ক্রাইমের আর অ্যান্টি ন্যাশনাল টেররিজম। এখন ওখানে নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে ওখানে যে আমি যাচ্ছি বা আমি গিয়েছি, আমি এটা বুঝতে পারলাম যে আমি আমার ফ্যামিলিকে জানাইতে পারি নাই। কারণ আমার ওয়াইফ যখন ভোরে 6টার দিকে আসার পরে ওকে তো বলে যে আমাকে মামলা দিবে, দিবে। আমার কাছে আলামত পাওয়া গেছে, টাকা দিলে আলামত পাওয়া যাবে, এটা বলবে না। আবার পরবর্তীতে আবার টাকা চাইছে, আবার বলছে যে আরো এই টাকা দিলে হচ্ছে যে আমার যে আলামতেরটা তো বলবে না, প্লাস রিমান্ড চাইবে না। আমার যেহেতু আমার 17 সালে একটা ইনসিডেন্ট ছিল, আমার 2টো কিডনি ড্যামেজ ছিল, তো এই পেপার যখন আমার ওয়াইফ সাবমিট করে তখন বলে যে টাকা দেন, তাহলে দিব না। তো ওকে এই জায়গার মধ্যে ব্যস্ত রেখে ওরা আমাকে পাঠিয়ে দেয়, আমাকে কোনো মামলা দেয় না, আমাকে সিটিটিসিতে পাঠিয়ে দেয়, ডিবিতে। একটু আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, একটু বলবেন এই জুলাই এবং সেই জুলাই, এই 2 জুলাইয়ের মধ্যে পার্থক্য কতটুকু ছিল, এবং গণ অভ্যুত্থানের 5 আগস্টের পরবর্তী সময় আপনাদের আশা আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে? আপনার প্রশ্নটা যে এই জুলাই এবং বিগত জুলাই, এটার মধ্যে আসলে অনেক পার্থক্য আছে। আজকে হয়তো শেখ হাসিনার এই স্বৈরশাসকের মানে এই পালিয়ে যাওয়ার পরে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এই বাংলাদেশে অ্যাটলিস্ট আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি এবং পারছি। হয়তো আশা আকাঙ্ক্ষার অনেক ঘাটতি রয়েছে, বাট আমরা বলবো যে আসলে তখন ভাবিনি যে আমরা হয়তো বেঁচে থাকবো। যেসব মুভমেন্ট গুলো আমরা স্পেন্ড করেছি, যেই জুলাই গণ অভ্যুত্থান 5 তারিখে যে এত কিছু হবে, এবং তো এই জুলাই আর ওই জুলাইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। আশা আকাঙ্ক্ষার যেই প্রশ্নটা আপনি আমাকে করেছেন, হ্যাঁ, এখানে আমি বলবো যে আসলে তখন আমরা যেই আন্দোলন সংগ্রামে নেমেছিলাম, তখনকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে ছিল, সেই 16, 17, 18, 19 থেকে শুরু করে আপনারা গণমাধ্যমে জেনেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেমন ভূমিকা ছিল। কিন্তু সেই অভ্যুত্থানের পরে মানুষ যে একটা নতুন রাজনীতিক যে পরিবর্তন বা নতুন রাজনীতিক যে আশা আকাঙ্ক্ষার স্বপ্ন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছিল, তার আসলে প্রতিফলন হয়নি। যে আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন, একটা উদাহরণ দেই, আমাদের অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়, সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জনকে নেওয়া হয়। আপনি সেখানেও দেখবেন এক ধরনের বৈষম্য, যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কোনো ধরনের শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি সেখানে ছিল না। এবং আমরা পরবর্তী সময় দেখি যে সরকারের বিভিন্ন
উচ্চপদস্থ কর্মকর্তার বিশেষ সহকারী বা সহকারী হিসেবে বিভিন্ন মানুষদেরকে, বিভিন্ন ছাত্র প্রতিনিধিদেরকে নেওয়া হয়েছে, সেখানেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জায়গা খুবই কম হয়েছে। তো আমরা বলবো যে আশা আকাঙ্ক্ষার অনেক ঘাটতি রয়েছে এবং যথাযথভাবে কোনো রাজনৈতিক দলই আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখেনি। এবং অভ্যুত্থানের সময় যেমন সবাই আমরা একটা ঐক্যমত ছিল, অভ্যুত্থানের পরে প্রত্যেকের রাজনৈতিক দলে ফিরে গিয়েছে এবং সেই ঐক্যমতে যথেষ্ট ফাটল আমরা লক্ষ্য করছি। এবং আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলা যখনই পাবলিক কোনো কনফারেন্স হয় বা পাবলিক কোনো প্রোগ্রাম হয়, সেখানে আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের প্রয়োজনে, রাষ্ট্রের সংস্কারের প্রয়োজনে আন্দোলনে নেমেছিল, কিন্তু তারা আবার ক্লাসে ফিরে গিয়েছে। তো একটা বছরে আমরা জাতীয় অনৈক্য কিভাবে হয় এটাও দেখেছি এবং আমাদের আশা আকাঙ্ক্ষার যে নতুন বাংলাদেশ, সেখানে যথেষ্ট ঘাটতি আছে বলে আমার মনে হয়। আশা আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হয়েছে বা আপনি কতটুকু সন্তুষ্ট? আমি আসলে আমার জায়গা থেকে যদি বলি যে ও তো বললোই যে আশা মানে পার্থক্য তো অনেক বেশি। গত জুলাইয়ের 3টা ফেজ ছিল। আমার পুরো বক্তব্যে আমি চেয়েছিলাম এই কথাটা বলতে, যে একটা পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হওয়া আন্দোলন প্রাইভেট সঙ্গ দিয়েছে, বাট যখন ওরা ফল করেছে প্রাইভেট এটাকে তুলে ধরেছে। 20 তারিখের পরে আসলে প্রাইভেটের উপরে কিন্তু খুবই নির্মম অত্যাচার হয়েছে এবং এটা মানে বলা মানে খুবই কঠিনতর, কারণ 18 সালেও আমরা সেম জিনিসটা দেখেছি, আমরা 24-এও সেম জিনিসটা দেখেছি। এখন যখন আমাদের উপরে এইভাবে অত্যাচার হলো, সবকিছু হলো, নিপীড়ন হলো, আমাদের ছাত্ররা তো তখন পর্যন্ত মাঠে ছিল, কিন্তু যখনই হলগুলো মানে হল বলতে আমাদের তো ব্যাচেলর বাসাগুলি আমাদের হল, যখন ব্যাচেলর বাসাগুলোতে গিয়ে ক্র্যাকডাউন করে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যাচ্ছে বা অ্যারেস্ট করছে, ভার্সিটির সামনে দাঁড়াতে দিচ্ছে না, যখন হচ্ছে এই ধরনের সিচুয়েশন গুলো হয়, তখন কিন্তু আসলে মাদ্রাসার যে আমাদের ভাইরা আছে তারা কিন্তু একদম আমাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমার স্পষ্ট মনে আছে, আমি 24 তারিখ 25 তারিখ ওর বাসা বসুন্ধরা গেটে হওয়ার কারণে ও রাতে 2টা-1:30 বাসা থেকে বের হয়ে কি হইতেছে এটা আমাদেরকে আপডেট করতো। আইএসপি দিয়ে আমরা যোগাযোগ করতাম, ইন্টারনেট তো বন্ধ। আপনার ওই যে বিভিন্ন ইন্টারনেট লাইনগুলোর যে আইএসপি সার্ভার থাকে না, ওই সার্ভারের মাধ্যমেও আমরা এরকম যোগাযোগ স্থাপন করেছি। তো ওই মোমেন্টে আমরা শুনতাম যে যখনই মানে ও বের হচ্ছে বা আমরা যাচ্ছি গেট থেকে দেখতেছি, আমরা যদি রাস্তায়ও না যাই, আমাদের মাদ্রাসার ভাইয়েরা ওখানে ছিল। তো এখন সেই জুলাই আর এই জুলাইয়ের মধ্যে যেটা পার্থক্য হয়ে গেল, যে সেই জুলাইয়ের যে ঐক্য এবং এই জুলাই এসে একটা মতানৈক্য, এটা তো আমাদের জাতিগতভাবে আমাদের যে চাওয়া, এটা সবার চাওয়াটাকে আসলে ব্যাহত করেছে। কিন্তু প্রাপ্তির জায়গাটা কোথায়? আমাদের এই বাঙালি জাতি গত 17 বছর পরে আমার কাছে মনে হয় যে আমরা মানে এতটা করাপ্ট হয়ে গেছি যে আমাদের আসলে জাতিগতভাবে রক্তের মধ্যে পচন আছে। এরকম একটা সিচুয়েশন, আমরা দেশের ভালো মন্দ, ভালোর জন্য কথা বলতে ভয় পাইতাম, মুখ খুলতে পারতাম না, তোষামোদী হয়ে গিয়ে মানে জাতিটা পুরো তোষামোদী জাতি হয়ে গিয়েছিলাম। একটা বিমান দুর্ঘটনা হলো, আমি দেখলাম যে আমি যখন যাচ্ছি রাস্তার দুই পাশে সাধারণ জনতা এবং ছাত্র জনতা, আর কি ছাত্ররা এবং জনতা দুই পাশে দাঁড়িয়ে আছে। কেন? রাস্তাকে খালি করে দিচ্ছে, অ্যাম্বুলেন্স যেতে হবে, এবং এটা মনে হচ্ছে যেন মানুষ না, আপনি দূর থেকে দেখলে মনে হবে এরা একটা দাগ, রাস্তার উপরে একটা ব্যারিকেডের দাগ করা যেন এই দিক দিয়ে যেতে পারে। তো এই যে আবার মানে দেশের জন্য, দেশের প্রতি ভালোবাসা এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে যে সবাইকে এক হইতে হবে, এই চেঞ্জটা বাংলাদেশে এসে গেছে। এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। কিন্তু হ্যাঁ, অপ্রাপ্তির জায়গাটা রয়ে গেছে। আমি প্রাইভেটের স্টুডেন্ট, আমরা চিন্তা করছি হ্যাঁ আন্দোলন হয়েছে, আমরা শেখ হাসিনা চলে গেছে, আমরা কি চাই? এই যত প্রশাসনের মধ্যে দুর্নীতিগ্রস্ত প্রশাসক আছে সবাই বদলে যাবে, ঠিক না? এই যে মেডিকেলে যাবেন, আপনি একটা ট্রলি ঠেলে আপনার রোগীকে নিয়ে যাবে, এটার জন্য 20 টাকা দিতে হবে। হ্যাঁ, তো এই যে সিন্ডিকেট এবং এই যে মাফিয়া চক্র, এই যে একটা মানে জনগণের বিরুদ্ধে যে এই জিনিসটা চেঞ্জ হবে। কিন্তু আমরা এখন দেখছি যে মানুষের মনের মধ্যে চেঞ্জ আসলেও যে সিস্টেমগুলো এত বছর ধরে ছিল চলে আসছে, এই সিস্টেমে আসলে চেঞ্জ আমরা আসতে দেখছি না। এখন এটার জন্য আমি সরকারকেও দায়ী করতে পারি, এটার জন্য তো আমরাও দায়ী, আমরা যারা
এই গণ অভ্যুত্থানের সামনে সারিতে আমরা যারা ছিলাম, আমরা যারা আন্দোলন করেছি, আমাদেরও দায় আমরা এড়াতে পারবো না। পাশাপাশি এটা আমাদের জনগণের অনেক বড় দায়। আমাদের জনগণ যদি নিজে চেঞ্জ হতে না চায়, তাহলে দেশকে চেঞ্জ কখনোই করা যাবে না। সো এই জুলাইয়ের মধ্যে যদি পার্থক্য আমাদেরকে বের করতে হয়, আগে আমাদের নিজেদেরকে বদলাতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের নিজেদেরকে বদলাতে হবে, আমরা নিজে না বদলালে কোনো কিছু কোনো হবে কিছু না। হবে না। দর্শক, আপনারা শুনছিলেন যে বিগত বছরের যে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতিচারণ। আর কালের কণ্ঠের আজকের বিশেষ সাক্ষাৎকার এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে ভিন্ন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠের সাথে থাকবেন।